বিএনপিকে একটি তত্ত্বের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে যে আমরা সংস্কার চাই না, নির্বাচন চাই। মোটেও এটি সত্য নয়। ইনফরমেশন টেকনোলজির কারণে আজকালকের দিনে তরুণরা অনেক অ্যাডভান্স। এই তরুণদেরকে সামনে নিয়ে আমরা এগোবো, সেটা আমরা বিশ্বাস করি। এবং আমাদের হচ্ছে ছাত্রদল তরুণ রয়েছে, ওদের ভবিষ্যৎ ভালো হবে, সেটাও আমি বিশ্বাস করি। এর আগে আজকের আলোচনায় ডক্টর মামুন শিক্ষা কমিশন সম্পর্কে বলতে চেয়েছে। আমি আমার সাবজেক্টগুলি বলে ফেলি। শিক্ষা কমিশন সম্পর্কে বলতে চেয়েছিলেন। উনি বলেছিলেন যে শিক্ষা সংস্কার কমিশন হওয়া। এখানে অবশ্য আমাদের অ্যাডভাইজার দুইজন রয়েছেন, অন্যরা চলে গিয়েছেন। আমি এই শিক্ষা কমিশন সম্পর্কে অনুরোধ করব এই সরকারকে, যেহেতু এই সরকার প্রধান নোবেল লরিয়েট, ওনার কাছে আমি প্রথমেই ভেবেছিলাম যে আমরা প্রথমেই শিক্ষা কমিশন পাবো, তবে সংস্কার কমিশন নয়। আমি বিশ্বাস করি পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ দেশ রয়েছে যাদের 5 কোটি জনসংখ্যাও নেই, কিন্তু আমাদের দেশের জনসংখ্যার প্রায় 5 কোটির মতো শিক্ষায় রয়েছে। স্ট্রেট 4 কোটির উপরে আমাদের স্টুডেন্ট রয়েছে। তো পৃথিবীতে যেখানে 4/3 দেশে 5 কোটি জনসংখ্যা নেই, সে দেশে আমাদের ছাত্র সংখ্যা এত বেশি। তাছাড়া পৃথিবীতে 30টির মতো ডেভেলপড নেশনে মোর পিপল আর ডাইং, লেস পিপল আর টেকিং বার্থ। ইন দিস রেসপেক্ট আমি আমাদের দেশের কথা বলবো যে আমাদের দেশের মোর পিপল আর টেকিং বার্থ, লেস পিপল আর ডাইং। ইট মিনস যে আমাদের দেশের জনসংখ্যার বিপ্লব হচ্ছে, জনসংখ্যা বেড়ে যাচ্ছে। সেই দিক থেকে আমরা যদি শিক্ষাকে এবং আগামী দিনে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটা উন্নত জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের উচিত বাংলাদেশে একটি পার্মানেন্ট শিক্ষা কমিশন তৈরি করা। অর্থাৎ যেটা কনস্টিটিউশনালি আমাদের অনেকগুলো রয়েছেন ইনস্টিটিউশন, যেমন দুদক রয়েছে, নির্বাচন কমিশন রয়েছে, ঠিক তেমনিভাবে প্যারালাল টু দ্য গভর্নমেন্ট এডুকেশন মিনিস্ট্রির পাশাপাশি যদি একটি পার্মানেন্ট শিক্ষা কমিশন থাকে, এই গ্লোবালাইজেশনে শিক্ষার যে অ্যাডভান্সমেন্ট এবং শিক্ষার যে পরিবর্তন এগুলির জন্য আমি মনে করি এটা কনস্টিটিউশনাল পজিশন শিক্ষা কমিশন করার প্রয়োজন রয়েছে, যেটা ওয়াচডগ হিসাবে এডুকেশন মিনিস্ট্রির সাথে প্যারালালি কাজ করবে। তাদের হয়তো কোনো এক্সিকিউটিভ পাওয়ার থাকবে না, কিন্তু তারা শিক্ষা মন্ত্রণালয়কে তারা সাজেশন দিতে পারবে এবং রিসার্চ ওরিয়েন্টেড কাজ করতে পারবে এবং শিক্ষাকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা যদি শিক্ষাকে গুরুত্ব না দেই তাহলে আমরা কিন্তু পিছিয়ে যাব, যেটা আমাদের বিগত সরকার করেছে। আমাদের সরকারের সময় আমরা রাতে যদি গাড়ি চালাই হেডলাইট হাই বিমে দিয়ে এভাবে আমরা এগুলো চেষ্টা করতাম। আর আমি দেখেছি বিগত সরকার তারা গাড়ির পিছনে যে রিয়ার ভিউ মিরার রয়েছে এবং রিভার্স গিয়ারে দিয়ে তারা পিছনের দিকে গাড়ি চালিয়েছে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। সেই জায়গা থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং তরুণ প্রজন্মকে শিক্ষায় দীক্ষিত করতে হবে। এখানে অনেক আলোচনা হয়েছে, আমরা ছাত্রদল করেছিলাম, সেই কারণে এই আলোচনাটা আমার আনতে হয় যে আজকে মাহাদি যে আমাদের দলের যে স্ট্যান্ডগুলোর কথা বলল, যেমন আমাদের 31 দফা রাষ্ট্র মেরামতের যে কথাগুলি বলা হয়েছে, সেখানে এমন কিছু নেই যে আগামী দিনে পরিবর্তন হচ্ছে তার ভিতরে নেই। অথবা 2016-এ যে 2030 ভিশনের কথা বলা হয়েছিল, সেখানে যা বলা হয়েছে তা আজকের সংস্কারে এসে সেই কথাগুলি আমরা কিন্তু রিপিট করছি। আমাদের প্রত্যেকটি কথা রয়েছে আমাদের এই 31 দফা এবং 2030 ভিশনের মধ্যে দিয়ে। আমি আরেকটি প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। বদিউল আলম মজুমদার, তিনি নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান রয়েছেন। তিনি বলেছিলেন যে মনোনয়ন, বাণিজ্য এবং কালো টাকার দৌরত্ব এবং সুষ্ঠু নির্বাচন তিনটি করার কোনো পথ তিনি খুঁজে পাচ্ছেন না। আমি ঠিক পথ খুঁজে পেয়েছি তা বলবো না, তবে আমি বলতে পারি যে মনোনয়ন বাণিজ্য আমাদের দেশে হবে না যদি দলগুলি গণতন্ত্র প্র্যাকটিস করে। আপনারা দেখুন আমাদের এখানে স্টেজে নাসির রয়েছে ছাত্রদলের, গণতান্ত্রিক প্রক্রিয়াতেই কিন্তু আমাদের প্রত্যেকটি ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, থানা কমিটি, উপজেলা কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি প্রত্যেকটি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে যারা নেতৃত্ব দিবে তারাই দল থেকে মনোনয়ন পাওয়ার যোগ্যতা অর্জন করে। সেই কারণে প্রত্যেকটি রাজনৈতিক দল যদি তাদের মনোনয়ন প্রক্রিয়াকে পরিশুদ্ধ করতে পারে তাহলে মনোনয়ন বাণিজ্য সেখানে হতে পারে না। তাছাড়া নির্বাচন কমিশনে যে নির্বাচন কমিশন অফিসার রয়েছেন তারা যদি যুক্তরাষ্ট্রের মতো প্রাইমারি করতে পারেন তাহলে
দলীয় মনোনয়নের ব্যাপারে তাদের প্রত্যয়নপত্র পেতে পারে এবং সেই জায়গায় মনোনয়ন বাহ্য হতে পারে না। অতএব নির্বাচন কমিশনের এই সলিউশনটা রয়েছে, কারণ উন্নত বিশ্বে অর্থাৎ আমেরিকাতে আমরা দেখেছি প্রাইমারি ইলেকশন রয়েছে, সেখানে কোনো মনোনয়ন বাণিজ্য হয় না। এই বিষয়টি নিয়ে আমার মনে হয় তারা ভেবে দেখতে পারে এবং আমাদের দল থেকে সুনিশ্চিত আমরা বলতে পারি যে দলে গণতন্ত্র রয়েছে, সেই জন্য মনোনয়ন বাণিজ্যের কোনো প্রশ্নই আসে না। কালো টাকার কথা বলা হচ্ছে। কালো টাকা যদি আমরা দেখেছি এবং আমরা সেটা দেখেছি নির্বাচন কমিশন থেকেই এই বড় বড় মনস্টাররা তৈরি হচ্ছে, অর্থাৎ নির্বাচন কমিশন থেকে যারা এমপি হয় তারা সেই সার্টিফিকেট নিয়েই আমাদের দেশকে মানি লন্ডারিং হতে শুরু করে দেশকে লুট করেছে। সেই ক্ষেত্রে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে, এই ধরনের ব্যক্তিরা যদি তারা দুদক থেকে আগাম প্রত্যয়নপত্র নিতে পারেন, অর্থাৎ এমন কোনো প্রভিশন যদি নির্বাচন কমিশন করেন যে মনোনয়ন প্রত্যাশীরা দুদক থেকে পূর্বেই তারা প্রত্যয়নপত্র নেবে, তাহলে দুদক তাদেরকে ভেরিফাই করবে যে তারা কিভাবে কালো টাকা অর্জন করেছে বা তাদের প্রত্যয়নপত্র দিবে কি দিবে না দুদক দিবে। দুদক যদি প্রত্যয়নপত্র দেন তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। সুষ্ঠু নির্বাচন করতে হলে প্রথমেই দরকার আইন শৃঙ্খলার ব্যাকআপ, যেটা এখন আইন শৃঙ্খলার জন্য পুলিশ কমিশন হয়েছে, সেখানে ব্যাপক পরিবর্তন আসছে। আর দ্বিতীয়টি হচ্ছে প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার, পুলিং এজেন্ট, পুলিং অফিসার, এদেরকে কোনো অবস্থায় কোনো দলের সদস্যকে নিয়োগ দেওয়া যাবে না। আমরা দেখেছি নির্বাচনগুলিতে এই প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার তারা সেই জায়গাটিতে এই নির্বাচনের সময় তারা অনেকটা এই নির্বাচনের রিগিংয়ের কাজ করে। আমরা যদি স্মরণ করি 2008-এর নির্বাচনে, যেটা এডিএম শামসুল-হুদা এবং ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন সাহেবের কমিশন ছিল, সেই কমিশনটি কিন্তু খুব সুপরিকল্পিতভাবে এই পতিত সরকারকে এই বাংলাদেশের রাজনীতিতে অনুপ্রবেশ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিল। আপনারা লক্ষ্য করে দেখবেন সেই সময়ে ইন্টারনেট বা মোবাইল মিডিয়া এর আগের ইলেকশনগুলোতে ইউজ করা বন্ধ ছিল। স্পেসিফিকলি 2008-এর নির্বাচনের আগে মইনু আহমেদ যখন 6 ঘোড়ার রাজনীতি করে ভারত থেকে ফিরে আসলেন, এই সুপরিকল্পিত সেই প্ল্যানটি তখন হয়েছিল এবং এরিয়া ডিমার্কেশনগুলো সেই সময় করা হয়েছিল, কিভাবে কোথায় জিতিয়ে আনা যায় এই পতিত সরকার আওয়ামী লীগকে। এই যে মিডিয়া ইউজ করে তখন মব অ্যাটাক করা হয়েছিল কেন্দ্রগুলোতে, এগুলির এক্সপেরিয়েন্স যাদের রয়েছে তারা জানে। এই যে নির্বাচন কমিশন, সংস্কার কমিশন হয়েছে, সেখানে যারা রয়েছেন সকলেই অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, কিন্তু নির্বাচন করেছে 2, 4, 5, 10 বার, এই ধরনের কোনো লোককে ওই কমিটির সদস্য করা হয়নি। সেই জন্য নির্বাচনের যে খুঁটিনাটি দিকগুলো রয়েছে, কিভাবে রিগিং হয়, সেগুলি সম্পর্কে তারা এতটা ওয়াকেবল হতে পারেননি। সেই জন্যে আমি বলবো নির্বাচন কমিশন যদি সঠিকভাবে একটি রূপরেখা তৈরি করে এবং সেটা যদি তারা সাবমিট করে এবং সেটা পাবলিক হিয়ারিংয়ের মধ্য দিয়ে যদি আসে, আমি নিশ্চিত যে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এখানে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বক্তব্য দেওয়া হয়েছে। দেখুন, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এর আগে কোনো আন্দোলনের সম্পৃক্ততা ছিল না। আমরা সুস্পষ্টভাবে বলতে পারি এই প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট 1992 সালে বেগম খালেদা জিয়া করেছিল এবং এই প্রাইভেট ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল বলেই তারা আজকের এই দিনে এসে এই জনগণের সাথে সম্পৃক্ত হয়ে এই জুলাই 36 আন্দোলনে আত্মদি দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে। আমি অত্যন্ত আশাবাদী যে সরকার হয়েছে, এই সরকারকে যথোপযুক্ত এবং যৌক্তিক সময় দেওয়ার কথা আজকেও আমাদের মহাসচিব বলে গিয়েছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিএনপিকে একটি তর্কের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে যে আমরা সংস্কার চাই না, নির্বাচন চাই। মোটেও এটি সত্য নয়। আজকেও মহাসচিব এটি ব্যক্ত করেছেন যে আমরা বলছি যে সংস্কারে যে জায়গায় প্রয়োজন রয়েছে সেই সংস্কারগুলো হোক এবং তারপরেই নির্বাচন হোক। কিন্তু নির্বাচনের রোড ম্যাপের ব্যাপারে আমি একজন প্রার্থী হিসেবে বলতে পারি যে আমরা সকলেই জানতে চাই কখন কোন সময় নির্বাচন হবে। এটি রোডম্যাপ আমাদের জানা দরকার। সেই জন্য আমরা বারবার বলছি, আমরা আশা করি ফ্যাক্টরের কথা না বলে এই সরকার আমাদেরকে সুস্পষ্টভাবে, যদিও বলা হয়েছে 2025 ডিসেম্বরের ভিতরে আবারও বলা হচ্ছে না 2026 জুনে, আমরা এই বিষয়টি সুস্পষ্টভাবে বর্তমান সরকারের কাছে জানতে চাই। আমি আর বক্তব্য না পারিয়ে আমি বলবো এই জুলাই 36 যে আন্দোলন করেছিল
এই শহীদের আত্মহত্যের বিনিময়ে আমরা যে দ্বিতীয়বার আবার যে স্বাধীনতা পেয়েছি, এটার যেন পুনরাবৃত্তি না হয়। এখানেই যেন আমাদের এই আন্দোলনেই যেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শেষ আন্দোলন হয় এবং তাদের স্মৃতি চিরজাগরুক রেখে আমরা আগামী দিনে বাংলাদেশ গড়ে তুলব, এই প্রত্যয় নিয়ে আমি এই কেয়ারটেকার গভর্নমেন্টকে অনুরোধ করব, ওনারা যদি রাজনৈতিক দলগুলোর সাথে একটু আলোচনা করেন ঘন ঘন, তাহলে মানুষের সকল কথা বুঝতে পারবেন, জনগণের কাছে যেতে পারবেন। এই আহ্বান জানিয়ে আমি আবারও আমাদের দুইজন উপদেষ্টা রয়েছে তরুণ প্রজন্মের, তাদেরকে সফলতা কামনা করে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার পরিকল্পনা তারা দিবে। আমি সকলকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পাবলিক রিঅ্যাকশনে আপনার মতামত দিন। আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।